এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে আজকে ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি সেই বিষয় নিয়ে আলোচনা করছি। অবশ্যই আজকের টপিক হলো গণিত। যে কটা প্রশ্ন এবং তার উত্তর, কয়েকটা প্রশ্ন এবং তার উত্তর সম্পূর্ণ করা আছে। তোমরা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্র্যাকটিস করে তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাবে। ক্লাস 8-এর সকল ছাত্রছাত্রীদের বলবো এই ভিডিওটা তোমাদের অত্যন্ত কাজে লাগবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খাতায় একাধিকবার প্র্যাকটিস করবে, তারপরে তোমরা ফার্স্ট সামেটিভ এক্সাম দিতে যাবে। চলে আসছি আজকে ফার্স্ট সামেটিভ 2024 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে এবং তার উত্তর অবশ্যই উত্তর করা আছে। প্রথম যে প্রশ্নটা হলো মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা কাকে বলে এবং উদাহরণ দিতে বলছে যে সংখ্যাকে p/q এই আকারে প্রকাশ করা যাবে তাকে আমরা মূলদ সংখ্যা বলবো। মনে রাখতে হবে না p এবং q পূর্ণ সংখ্যা হবে আর কিউটা কোনোভাবেই শূন্য হবে না। যেমন উদাহরণ যদি বলি তাহলে 3/5 হবে, 2/7 হবে, শুধু দুই সংখ্যা হয় সেটা হবে, 5/2 হবে। এগুলো মূলদ সংখ্যা। মানে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হবে কিন্তু কিউটা কোনোভাবেই শূন্য হবে না সেই সকল সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। উদাহরণ অনেক হতে পারে, যেমন 3/5, 2/7, শুধু দুই মানে 2/1, 5/2 ইত্যাদি। তারপরে আমরা চলে আসব 2 নম্বর প্রশ্নে, হার্ডি রামানুজন সংখ্যা কাকে বলে। মনে রাখতে হবে 1729 সংখ্যাকে হার্ডি রামানুজন সংখ্যা বলে, কারণ এটা একটা বিশেষ সংখ্যা। এটা দুরকম করে দুটি ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। মানে 1729 এই সংখ্যাটাকে আমরা হার্ডি রামানুজ সংখ্যা বলবো, কারণ 1729 12 কিউব প্লাস 1 কিউব করতে পারি, আবার 1729কে আমরা 10 কিউব প্লাস 9 কিউব করতে পারি। তাহলে এগুলো করলে 1729ই আসবে। এই জন্যে প্রথমে বিজ্ঞানী হার্ডি এবং রামানুজ এই সংখ্যাটা ধারণা দিয়েছেন, তাই তাদের নাম অনুসারে এটাকে বলে হার্ডি রামানুজন সংখ্যা। তারপরে আমরা চলে আসব, সেটা হলো পূরক কোণ। পূরক কোণ কাকে বলে। 73 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে। অর্থাৎ দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলবো। মানে দুটো কোণ যোগ করে যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে পূরক কোণ বলবো, একটা অপরটার পূরক কোণ বলবো। দেখা যাচ্ছে এখানে 73-এর পূরক কোণ কত হবে। মনে রাখতে হবে 90 থেকে বিয়োগ করতে হবে। 90 থেকে বিয়োগ করলে কত হবে, 17 হবে। 73 ডিগ্রি যোগ করলে কত, 90 ডিগ্রি। তাহলে 17 এবং 73 এগুলো কী হবে, পূরক কোণ হবে, একে অপরের পূরক কোণ হবে। আর যদি 73 ডিগ্রির পূরক কোণ বলে তাহলে 90 থেকে বিয়োগ করব, 90 থেকে 73 বিয়োগ করলে 17 ডিগ্রি হবে। তারপরে আমরা চলে আসব এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা ফার্স্ট সামেটিভের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। সম্পূরক কোণ কাকে বলে। 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে। দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপরটির সম্পূরক কোণ বলা হবে। তাহলে দুটি কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে 75 ডিগ্রি সম্পূরক কোণ কত হবে, 180 থেকে 75 বাদ যাবে, তাহলে 105 ডিগ্রি হবে। দেখা যাচ্ছে 105 আর 75 যোগ করলে কত হবে, 180 হবে। তাহলে 105 এবং 75 একে অপরকে কি বলা হয়, পূরক কোণ বলা হবে। 75 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে, যখন 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ যাবে,
বাদ গেলে কত 105 ডিগ্রি হবে। খুব ভালো করে মনে রাখতে হবে পূরক কোণ সম্পূরক কোণ কাকে বলে এবং উদাহরণটা খুব ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। 5 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা সন্নিহিত কোণ কাকে বলে চিত্র সহ দেখাতে বলছে। মনে রাখতে হবে সন্নিহিত কোণ বলতে একই শীর্ষবিন্দু এবং একই সাধারণ বাহু দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলে। তাহলে শীর্ষবিন্দু আমি এটাকে ও বলবো, এই যে ও বিন্দু তাহলে সাধারণ বাহু এরম আছে, এই ও ওয়াই আছে, তাহলে এই দুটো কোণকে আমরা কি বলবো সন্নিহিত কোণ বলবো। একই শীর্ষবিন্দু একই সাধারণ বাহু দুপাশে, এটা একই সাধারণ বাহু এর দুপাশে অবস্থিত কোণ দুটিকে আমরা সন্নিহিত কোণ বলবো। তাহলে এখানে এক্স ও ওয়াই এবং ওয়াই ও জেড এই দুটো কোণকে আমরা কি বলবো সন্নিহিত কোণ, অর্থাৎ এই দুটো কোণকে আমরা কি বলবো সন্নিহিত কোণ বলবো। এক্স ও ওয়াই মানে এই কোণটা, ওয়াই ও জেড অর্থাৎ এই কোণটা, এগুলো সন্নিহিত কোণ আমরা বলবো। তারপরে আমরা চলে আসছি এই যে চিত্রটা থেকে আমাকে এক্স এর মান বার করতে বলছে। তাহলে এই টোটালি এটা একটা সরল কোণ, সরল কোণের মান 180 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস 3x ডিগ্রি সমান 180 ডিগ্রি, এক্স ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে 4x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি সমান 180 ডিগ্রি, 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু আমরা পাচ্ছি 25 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত 25 বা 25 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তারপরে 1/3 এবং 3/5 এর মধ্যে মূলদ সংখ্যা বলেছে। 1/3 এবং 2/5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা বার করতে বলেছে। 1/3কে আমরা করা হলো ওপর নিচে 5 গুণ করা হলো, ওপর নিচে 1-এর সঙ্গে 5 গুণ করলে 5 হবে, 3-এর সঙ্গে 5 গুণ করলে 3-5 15 হবে। ঠিক একইভাবে আমরা 3/5কে আমরা কি করলাম ওপর নিচে 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলে তাহলে 3 3 9 আর নিচে 3 দিয়ে গুণ কর 3-5 15, তাহলে সংখ্যাটা হলো 5/15 আর একটা অপর সংখ্যাটা হলো 3/15। এর মাঝে কি হবে, এর মাঝে 6 হবে 7 হবে 8 হবে, তাহলে এখানে দুটো বলেছে, তাহলে মাঝে তাহলে সংখ্যা কি হবে 6/15 হবে, 7/15 হবে, 8/15 হবে। তাহলে 6/15 7/15 8/15 এখানে দুটো বলেছে বলে দুটো লেখা হয়েছে। তাহলে মূলদ সংখ্যা পেয়ে গেলাম। এবার যদি এটাকে কাটাকুটি করা হয় সেটা কাটাকুটি করে রাখতে পারো বা এখানে এরমভাবেও রাখতে পারো। তারপরে 8-এর অঙ্কটায় বলা আছে a/b প্লাস b/a সমান 1 হলে a কিউব প্লাস b কিউবের মান কত। এখানে দেখা যাচ্ছে লসাগু করা হয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 1, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার কোনাকুনি গুণ করলে ab হয়ে যাচ্ছে। এবির পার্টটা আমরা বাম দিকে নিয়ে আসছি, তাহলে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান 0। এরপরে আমরা কি করছি a কিউব প্লাস b কিউবের সূত্র লিখছি। a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এবারে এই মানটা কত a স্কোয়ার মাইনাস a প্লাস b স্কোয়ার মানটা 0, তাহলে এই মানটার জায়গায় এইটার জায়গায় আমরা 0 বসে দিলাম, তাহলে a প্লাস b ইন্টু 0 তাহলে 0 হয়ে গেল। তাহলে 8-এর মানটা a কিউব প্লাস b কিউবের মান কত চলে এলো, a কিউব প্লাস b কিউবের মান আমরা 0 পেয়ে গেলাম। এরপরে x প্লাস 1/x 5 হলে তাহলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলা হলো। a কিউব প্লাস b কিউবের সূত্র ফেললে আমরা কি বলবো a প্লাস হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, তাহলে এটাকে আমি a ধরবো এটাকে b ধরবো, তাহলে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, তাহলে সূত্রে ফেলা হলো। তাহলে এই মানটা কত বলা আছে, এটা 5 বলা আছে, তাহলে 5-এর কিউব করা হলো, তাহলে এটা x কেটে গেল, তাহলে 3 × 5 3 5 15, তাহলে 5-এর কিউব মানে 125 মাইনাস 15 তাহলে 110 হয়ে গেল। তাহলে আমরা এক্স কিউব প্লাস 1/x কিউবের মান পেয়ে গেলাম 110। 10-এর অঙ্কটায় কি বলছে এক্স প্লাস 1/x সমান -1 হলে এক্স কিউবের মান কত হবে। এটা মনে রাখতে হবে যে এটাকে লসাগু করলে x স্কোয়ার প্লাস 1 সমান আমরা এই সমান -1 লিখতে পারি, কোনাকুনি গুণ করা হলো, কোনাকুনি গুণ করলে -x চলে আসবে। তাহলে এবারে সমগ্র পার্টগুলো বাম দিকে আনা হলো, x স্কোয়ার প্লাস 6 প্লাস 1 সমান 0। এবারে আমরা কি বলেছি এক্স কিউবের মান কত হবে। এবারে আমরা এখান থেকে করবো উভয় দিকে আমরা x-1 গুণ করবো, এই সমীকরণটার উভয় দিকে x-1 গুণ করবো, x-1 গুণ করলাম, তাহলে 0 × x-1 মানে 0, এটা 0 হয়ে গেল।
এখানে দেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়বে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এখানে এক্স আছে, এক্সের তাহলে এর জায়গায় এক্স কিউব আর বি কিউব মানে ওয়ান কিউব, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান কিউব সমান শূন্য। তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান সমান শূন্য, তাহলে এক্স কিউব সমান আমার কত, এক্স কিউবের মান পেয়ে গেলাম, এটা এক পেয়ে গেলাম। আমরা চলে আসছি তোমার খেলার মাঠের আকৃতি বর্গাকার, ওই মাঠের চারধারে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তা সমেত মাঠের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা শুরু থাকতে পারে হাউসিং কমপ্লেক্স দিয়ে আসতে পারে, মনে রাখতে হবে এরকমভাবে থাকলে এরকম মানে এক উত্তরটা একই হবে, সব কিছু এক হবে, শুরুটা অজন্তা হাউসিং কমপ্লেক্স দিয়ে থাকতে পারে। তাহলে আমরা কি করব, একটা ছবি আঁকবো। দেখা যাচ্ছে যে রাস্তা সমেত মাঠের পরিধি কত বলা আছে, 484 মিটার। তাহলে এখানে একটা রাস্তা সমেত মাঠের পরিসীমা 484 মিটার, তাহলে বাহু কত হবে, বাহু মানে 484/4, কারণ বর্গাকার ক্ষেত্রের মানে পরিসীমা থেকে বাহুতে আসতে গেলে তাহলে পরিসীমা বাই 4 করতে হয়। রাস্তা সহ মাঠের বাহুর দৈর্ঘ্য কত হবে, 484/4 হলো, তাহলে 121 মিটার হয়ে গেল। তাহলে রাস্তা সমেত যে মাঠের ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার হবে, বাহু এটা 121 বলা আছে, তাহলে বাহু স্কোয়ার মানে 121 তার হোল স্কোয়ার, এটা বর্গমিটার হয়ে যাবে, এটা গুণ করলে 14,641 বর্গমিটার হয়ে যাবে। এবারে রাস্তা বাদে, এবারে এখানে দেখা যাচ্ছে এখানে চার ধারে 3 মিটার করে পুরো চওড়া রাস্তা আছে, তাহলে এখানেও 3 মিটার, এখানেও 3 মিটার, এখানেও 3 মিটার, এখানেও 3 মিটার, তাহলে রাস্তা বাদে যে দৈর্ঘ্য কত হবে, তাহলে 121 থেকে এখানে 3 বাদ যাবে, তাহলে 121 মাইনাস 3 ইন্টু 2, এটা করতে হবে এত মিটার, তাহলে 121 মাইনাস 6, তাহলে এটা করলে কত 115 হবে, 115 মিটার। তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল মানে রাস্তা বাদ দিয়ে মাঠের ক্ষেত্রফল কত হবে, তাহলে 115 স্কোয়ার করবো, কারণ বাহু স্কোয়ার করতে হবে, 115 স্কোয়ার বর্গমিটার হয়ে যাবে, তাহলে এটা করলে কত হবে 13,225 বর্গমিটার হবে। তাহলে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল হলো 14,641, 14,641 বর্গমিটার, আর রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল হলো 13,225 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল কত হবে, তাহলে এইটা 14,641 মাইনাস 13,225 বাদ দিলে কত হবে 1,416 বর্গমিটার। অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। প্রত্যেক ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের বলবো অত্যন্ত ভালো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাবে। তারপরে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাকার মাঠের ভিতরে চারদিকে এবং 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল 264 বর্গমিটার হলে পার্কের বাহু দৈর্ঘ্য কত হবে। তাহলে মনে রাখতে হয় পার্কের বাহু দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে পার্কের বাহু আমি এক্স ধরে নিয়েছি, তাহলে ক্ষেত্রফল বর্গাকার মানে বাহু স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল। রাস্তা বাদে ঠিক একইভাবে এখানে 3 তাহলে বাদ যাবে, তাহলে রাস্তা বাদে পার্কের যে বাহু তাহলে এক্স মাইনাস 2 ইন্টু 3, তাহলে এক্স মাইনাস 6 মিটার হয়ে গেল। রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত হবে, তাহলে সেটা হবে বাহু স্কোয়ার মানে এক্স মাইনাস 6 তাহলে স্কোয়ার হয়ে গেল। রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তার ক্ষেত্রফল মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 তার স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 তার স্কোয়ার, এটা এত বর্গমিটার। তাহলে এটা যদি ভাঙা হয় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36, এটা হয়ে গেল। তাহলে এখানে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে এক্স স্কোয়ার কেটে গেল, এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, এটা হলো প্লাস 12x হয়ে গেল, এটা দেখা যাচ্ছে মাইনাস 36 চলে এলো, তাহলে 12x মাইনাস 36 বর্গমিটার পেয়ে গেলাম। এটাই আমার বলা আছে কত 264 বলা আছে। তাহলে এখান থেকে এক্স এর মান পেয়ে গেলাম আমরা 25 পেয়ে গেলাম। তাহলে পার্কের যে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 25 মিটার। তারপরে আমরা চলে আসছি তোমাদের বাড়ির পাশের আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার, ওই জমির ভিতরে চারিদিকে 3 মিটার চওড়া এবং একটি রাস্তা আছে, প্রতি বর্গমিটার 95 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাই করতে কত খরচ পড়বে।
তাহলে এখানে আয়তকার জমির দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে। তাহলে আয়তকার জমির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 40 আর প্রস্থ কত? 20। তাহলে 40 ইন্টু 20 গুণ করলে কত হবে? 800। তাহলে 800 তাহলে বর্গমিটার পেয়ে গেলাম। রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত হবে? তাহলে এদিকেও 3 এদিকেও 3 আছে, এদিকেও 2, তাহলে তাহলে এদিকেও 3 এদিকেও 3 আছে। তাহলে আমরা এখান থেকে কি পাবো? তাহলে দেখা যাচ্ছে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। চারিদিকে 3 রাস্তা, তাহলে এদিকেও 3 এদিকেও 3, এখানেও 3 এখানেও 3। তাহলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত হবে? 40 - 2 × 3, এটা হচ্ছে 34 মিটার হয়ে যাবে। প্রস্থ কত হবে? 20 - 2 × 3 মানে 14 মিটার হয়ে যাবে। ক্ষেত্রফল কত হবে? রাস্তা বাদে যে জমির ক্ষেত্রফল কত হবে? এখানে 34 বেরোলো, এখানে 14, তাহলে গুণ করলে 476। রাস্তার ক্ষেত্রফল কত হবে? আগে ছিল কত? মানে আয়তাকার জমির ক্ষেত্রফল ছিল 800 বর্গমিটার, এখন রাস্তা বাদে হলো 476 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে? দুটো বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করলে 324 বর্গমিটার। তাহলে 324 বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল। এবারে 1 বর্গমিটার করতে খরচ হয় 95 টাকা। 1 বর্গমিটার করতে, রাস্তা করতে খরচ হয় 95 টাকা। আর কত বর্গমিটার? 324 এটা বেরিয়েছে, তাই 324 গুণ করবো। তাহলে মোট খরচ কত হবে? 324 × 95 টাকা, অর্থাৎ 30,780 টাকা এটা মোট খরচা পড়বে বা মোট খরচ হবে। এরপরে এডুফিজিক্স বাই পিকেই চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তোমরা ধরতে পারো এটা ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য এটা একটা মানে অঙ্কের সাজেশান ধরতে পারো। খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং পরীক্ষা দেওয়ার পরে আমাকে অবশ্যই কমেন্ট করবে যে পরীক্ষাটা কেমন হলো। এবং অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটাকে একটা তোমরা লাইক করবে, তোমার সকল বন্ধুবান্ধবের মধ্যে চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমাদের বাড়ির পাশের পাপিয়াদের আয়তক্ষেত্রাকার একটা জমি আছে। এই জমির দৈর্ঘ্য বলা আছে, দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ কত? 26 মিটার। তাহলে কত বর্গমিটার বাড়ি আছে? এটা সোজা অঙ্ক। তাহলে আয়তকার জমির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করবো। তাহলে দৈর্ঘ্য কত বলা আছে? 48 বলা আছে, প্রস্থ কত বলা আছে? 26। দুটো গুণ করলে উত্তর পেয়ে যাব। সেটা হলো 1248। 1248 মানে 1248 এত বর্গমিটার হয়ে যাবে। তারপরে m + 1/m = -5 হলে প্রমাণ করতে হবে m² + 1/m² = 23। এটা করতে হবে। তাহলে মনে রাখতে হবে, এটা হলো আমার মনে রাখতে হবে a² + b² এর সূত্র আছে, সেটা হলো a + b তার হোল স্কোয়ার - 2ab। তাহলে এটা হলো a² + b², এটা সূত্র লেখা হয়েছে a + হোল স্কোয়ার - 2ab। তাহলে এখানে a মানে m ধরবো, b মানে 1/m ধরবো, তাহলে লেখা হয়েছে। তাহলে -5 -5 স্কোয়ার করলে কত হবে? এই মানটা -5 বলা আছে, -5 স্কোয়ার করলে 25 হবে, মানে 25 হয়ে গেল। 25 - 2 মানে 23 হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। 16টা কি বলা আছে? ষোলোটা বলা আছে p - 1/p = m হলে প্রমাণ করতে হবে p + 1/হোল স্কোয়ার = m² + 4। তাহলে এইটা হলো p + 1/p হোল স্কোয়ার। তাহলে এখানে আমার পাচ্ছি যে কি পাবো? তাহলে এটা মনে রাখতে হবে, একটা সূত্র আছে, সূত্রটা হলো যে a + b তার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a - b তার হোল স্কোয়ার + 4ab। এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করছি। তাহলে সূত্রটা প্রয়োগ করে তাহলে p - 1/p হোল স্কোয়ার + 4p × 1/p। এখানে দেখা যাচ্ছে আমি এখানে এই মানটা m বলা আছে, m বসিয়েছি, তাহলে m এটা p কেটে গেল, তাহলে m² + 4 এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে ওই সূত্রটা মনে রাখতে হবে a + b হোল স্কোয়ার সমান a - b হোল স্কোয়ার + 4ab। এটা সূত্রটা মনে রাখলে অঙ্কটা করা যাবে। তারপরে আমরা চলে যাচ্ছি, সেটা হলো দুটি পূরক কোণের অনুপাত 4:5 হলে কোন দুটির অন্তর মানে বিয়োগফল কত হবে বার করতে বলেছে। ধরে নিচ্ছি পূরক কোণ 4x এবং 5x, এদের সমষ্টি কত হবে? এইমাত্র শিখলাম, সমষ্টি হবে 90 ডিগ্রি। তাহলে 4x + 5x = 90 ডিগ্রি। তাহলে 9x = 90 ডিগ্রি, তাহলে x সমান আমরা 10 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে পূরক কোণ এখানে মানটা বসিয়ে দিলাম, তাহলে 4 × 10 ডিগ্রি, আর এখানে মান বসানো হলো 5 × 10 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি আর 50 ডিগ্রি।
তাহলে অন্তর্ফল মানে কত, এদের মধ্যে বিয়োগফল তাহলে 50 থেকে 40 বাদ দিলে আমরা কত বলবো, 40 ডিগ্রি বলবো। উত্তর পেয়ে গেলাম। তারপরে একটা অঙ্ক, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, 18 নম্বর অঙ্কটা পরীক্ষায় আসার মতো অঙ্ক, খুব ভালো করে দেখে যাবে। এখানে বলা আছে এই কোণটা এ, আমার বলা আছে এওপি, এইটা বিওপি এর থেকে কত 140 ডিগ্রি বেশি, আর প্রত্যেক কোণটার মান বার করতে বলছে। তাহলে এখানে আমরা পেয়েছি যে এওপি এই কোণটা বেশি কার থেকে, বিওপি। তাহলে এওপি মাইনাস কোণ এওপি মাইনাস কোণ বিওপি সমান কত, এখানে বলা আছে 140 ডিগ্রি, তাই লেখা হয়েছে। আর এই কোণটা অর্থাৎ এই যে এওবি এই কোণটা একটা সরল কোণ, তাহলে এটা প্লাস এটা আমরা বলতে পারি 180 ডিগ্রি। তাহলে এওপি প্লাস বিওপি সমান 180 ডিগ্রি। এবার অপনয়ন করা হলো, অপনয়ন করে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা এওপি প্লাস এওপি, এটা 2 এওপি সমান, এটা যোগ করলে কত হবে 140 আর 180 যোগ করলে 320 হবে, 320 ডিগ্রি। তাহলে এওপি মানে 320 ডিগ্রি, এটা 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 160 ডিগ্রি। তাহলে এই এবারে আমাদের এখানে বলা আছে এওপি প্লাস বিওপি, তাহলে এওপির মান কত পেয়ে গেলাম, 160 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে একটা উত্তর পেয়ে গেলাম। আর এখানে দেখা যাচ্ছে এওপি প্লাস বিওপি 180 ডিগ্রি, তাহলে তাহলে এদের সমষ্টি 180 ডিগ্রি বলা আছে। তাহলে বিওপি মানে কত, বিওপি মানে 180 মাইনাস এওপি, তাহলে 180 মাইনাস এওপি, এওপি মানে কত 160 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি হয়ে গেল। তাহলে এওপির মান 160 ডিগ্রি আর বিওপির মান কত পেয়ে গেলাম, 20 ডিগ্রি পেয়ে গেলাম। এরপরে আমরা চলে আসছি ভাগ প্রক্রিয়ায়, মানে ভাগ করে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করে, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। দেখা যাচ্ছে এখানে ভাগ করতে মানে ভাগ করে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে বলছে। এখানে দেখা যাচ্ছে কত 27x³ গুণ করতে হবে, 27x³ গুণ করলে এটা 81x⁴ হবে, এখানে এটা গুণ করলে -27x³ হবে। এবার সাইন চেঞ্জ করা হলে এটা প্লাস, তাহলে 27x³ প্লাস 2 করলাম। ঠিক একইভাবে আমরা এখানে +9x² করব, +9x² করলে তাহলে এটা হলো +27x³ মাইনাস 9x², তাহলে এটা হলো +9, সাইন চেঞ্জ করতে হবে, +9x² +2 হয়ে যাবে। এখানে 3x করবো, 3x করলে -9x² -3x পেয়ে যাবো, +9x², অর্থাৎ 9x² -3x পেয়ে যাবো। সাইন চেঞ্জ করলে তাকে 3x + 2, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আবার যদি 1 করি তাহলে 3x - 1, তাহলে এটা মানে 3 এসে গেল। তাহলে নির্ণয় ভাগফল কত হবে, ভাগফল হলো 27x³ + 9x² + 3x + 1, তাহলে ভাগশেষ এখানে কত হলো 3 রইল। অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে তোমরা প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে। বিশ্লেষণ সেটা হলো, এটা উৎপাদকের বিশ্লেষণ বলা আছে। আমরা কি করলাম, 9y³ ভাঙলাম y³ - 8y³, 9y³ ভাঙা হলো y³ - 8y³, এই -8y³ সাইড করে দিলাম। এইটার সূত্র আমরা জানি, এটার সূত্র আমরা কি, এটা হলো x a - b হোল কিউব, এখানে x আছে y আছে, তাহলে x - y হোল কিউব মাইনাস এটা 2y তার কিউব লিখতে পারি। এটা হলো a³ - b³, a³ - b³ এর সূত্র, তাহলে a³ - b³ এর সূত্র, a³ - b³ সূত্র ফেলা হলো। তাহলে দেখা যাচ্ছে এটাকে ভাঙছি, তাহলে a - b হোল স্কোয়ার a স্কোয়ার, তাহলে a - হোল স্কোয়ার x - y তো হোল স্কোয়ার, তাহলে x², এটাকে ভাঙলে হলো, তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা দেখা যাচ্ছে এখানে অর্থাৎ দেখা যাচ্ছে x - yটা হোল স্কোয়ার, তাহলে x² - 2xy + y², এটা গুণ করা হলো, এটা হলো 4y² হয়েছে। দেখা যাচ্ছে ক্যালকুলেশন করলে আসছে যে x - 3y, এটা হলো x² + 3y² আমরা পেয়ে গেলাম। উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, সেটা হলো m³ - m⁴ - m, এখান থেকে m কমন নেওয়া হলো, তাহলে m³ - 1, তাহলে m³ - 1³, তাহলে এইটার যে সূত্র হলো a³ - b³ এর সূত্র, তাহলে a - b a² + a + b², তাহলে দেখা যায় তাই সূত্রে প্রয়োগ করা হয়েছে। তাহলে এখানে m - 1 m² প্লাস m প্লাস 1² লিখলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে পেয়ে যাচ্ছি m × m - 1 m² প্লাস m প্লাস 1। প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে। অবশ্যই পরীক্ষা এখান থেকে কমন পাবে। ফার্স্ট সামেটিভের অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের দেওয়া হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে।
যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের ভৌতবিজ্ঞান এবং অঙ্ক পরীক্ষা অত্যন্ত ভালো হবে। ভৌতবিজ্ঞানের রায়ান মার্টিনের যতগুলো সেট আছে ততগুলো আপলোড করে দিয়েছি এবং ভালো করে দেখে যাবে। ভৌতবিজ্ঞান সব কমন পেয়ে যাবে। আর অঙ্কের এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে, ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে। আমার পক্ষ থেকে তোমাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার আজকের মতো ভিডিও শেষ করছি।